ওরে বিপ্লব, যে দেখ এ কি কাণ্ড! আরে গৌরাঙ্গের জালে ওগুলো কি উঠছে রে? একে কি বলে জোড়া কাতলা? এক একটার ওজন তো নির্ঘাত 10-12 কেজি হবে। ঠিক দেখেছেন মোড়ল মশাই, এ তো রাজভোগ। এই বর্ষার দিনে এমন তাজা জোড়া কাতলা নদীতে সচরাচর মেলা ভার। গৌরাঙ্গের কপালটা বটে। কপাল আবার কার? মোড়ল বেঁচে থাকতে গ্রামে কি আর যার তার কপাল গোলে? শোন বিপ্লব, এই বৃষ্টির মধ্যে ঘাটে অন্য কোনো লোক নেই। এই সুযোগে মাছ দুটোকে আমাদের পকেটে মানে আমাদের বাড়িতে তুলতে হবে। কিন্তু মোড়ল মশাই, গৌরাঙ্গ তো বোকা হলেও জাল লড়িয়ে মাছটা ধরেছে। তাছাড়া ওর বউ গীতা আবার বড্ড হিসেবি আর চতুর। টের পেলে গ্রামে তুলকালাম বাঁধিয়ে দেবে। আরে রাখ তোর গীতা, এ গ্রামের মোড়লকে আমি না গীতা? তুই চটপট একটা বুদ্ধি বের কর। মাছ দুটো আজকে আমার চাই চাই। রাতে লতার হাতের সর্ষে কাতলার ঝাল না খেলে আমার এই মোড়লগিরি বৃথা। বুঝেছি মোড়ল মশাই, আপনার ভোজের ব্যবস্থা আমাকেই করতে হবে। একটা কাজ করুন, আপনি ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ান। আমি গিয়ে গৌরাঙ্গকে এমন ভুতুরে গল্প শোনাবো যে ও মাছ ফেলে পালাবে। আপনি শুধু ঠিক সময় মাছ দুটো তুলে বাড়ি নিয়ে যাবেন। সাবাস বিপ্লব, তুই আমার আসল ডান হাত। কাজটা ঠিকঠাক করতে পারলে কালকে সকালে তোকে 1 সের খাঁটি সর্ষের তেল আর একটা বড় মাছের মাথা বকশিস দেব। যার দেরি করিস না, আর নৌকা ঘাটে বেড়াচ্ছে ও, যা। ওহে গৌরাঙ্গ দাদা, বলি সাত সকালে বৃষ্টির মধ্যে নৌকায় বসে ও কি জকের ধন তুললে হে? হ্যাঁ, জলদেবতা কি আজকে তোমাকে সব উজাড় করে দিল নাকি? আরে বিপ্লব দা, দেখোই না চে, আজ গিন্নিকে গিয়ে দেখাবো। এমন জোড়া কাতলা বাপের জন্মে এই নদীতে দেখেনি গো। ঠাকুর আজ মুখ তুলে চেয়েছেন। ওমা, এ কি কাণ্ড গো! বলি সাত সকালে এত বড় বড় দুটো জ্যান্ত কাতলা মাছ তোমরা কোথা থেকে আমদানি করলে? বাজার থেকে কিনে আনলে বুঝি? আরে না লতা, তুমি যেমন ভাবছো তেমনটা মোটেই নয়। বাজার থেকে কিনতে যাব কেন? বাজারে কি এমন খাসা মাছ মেলে? এই মাছ আসলে বলছিলাম কি বিপ্লবী সবই জানে আরে না দিদিমণি, মোড়ল মশাই মিছে লজ্জা পাচ্ছেন। বাজার টাজার কিচ্ছু না। নদীর ঘাটে গৌরাঙ্গ ছোড়া এই জোড়া কাতলা ধরেছিল। মোড়ল মশাইয়ের আদেশে আমি একটু বুদ্ধি খাটিয়ে ওখান থেকে চুরি করে নিয়ে এসেছি একেবারে সোজা আপনাদের রান্নাঘরে। কি বললো রে বিপ্লব? তোমরা দুজন মিলে ওই গরিব জেলেটার মাছ চুরি করে নিয়ে এসেছো? ছি 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 ছি! গ্রামের মোড়ল হয়ে এই তোমার নীতি কথা? লোক জানাজানি হলে গায়ে মুখ দেখাবো কি করে? চোরের বউ বলে লোকে আমায় থুতু দেবে না? আহা লতা, শান্ত হও, চিৎকার করো না তো। তুমি তোমার ওসব নীতি কথা একটু পাশে রাখো তো বাপু। অনেকদিন পর এমন তাজা মাছ দেখে লোভ সামলাতে পারলাম না। এখন ঝটপট কেটে রান্না চাপাবো, দেখি পেটে চুই চুই করছে। চুরি যখন করেই এনেছো তখন আর নীতি কথা আওড়াতে হবে না। তা বিপ্লব, তুই একা এসব ধকল পোহালি দেখছি। তোকে ছাড়া এই মাছের স্বাদ কি আর তোর মোড়ল মশাইয়ের গলা দিয়ে নামবে? তা যা বলেছেন দিদিমণি, নদীর ঠান্ডা জলে ভিজে ভিজে মাছ দুটোকে সরাতে কম কসরত করতে হয়নি। তবে মোড়ল মশাই তৃপ্তি হলেই আমার আনন্দ। আমার আর কি বা পাওয়ার আছে বলুন তো? ঠিক আছে, অনেক হয়েছে। এবার শোন, তুই আর তোর বউ ছবি দুজনেই আজকে দুপুরে আমাদের বাড়িতে আসিস। এই চুরির মাছের সর্ষে ঝাল একলা হজম করতে পারবো না। তোদের দুজনকে দিয়েই আজকে মহাভোজ হবে। ওগো গিন্নি, আমার সব শেষ হয়ে গেল গো। অমন রাজভোগের মতো জোড়া কাতলা মাছ দুটো চোখের পলক ভেজাভিজির মতো উধাও হয়ে গেল। এত কষ্ট করে জাল টানলাম, সব বৃথা হয়ে গেল গো। বলি এমন হা হুতাশ না করে আসল কথাটা একটু খোলসা করে বলবে? মাছ দুটো কি জল থেকে একাই টানা মেলে আকাশে উড়ে গেল, নাকি নদীর জলে আবার সাঁতার কেটে পালিয়ে গেল? আরে না গো না, আমি তো নৌকা ঘাটে ভিড়িয়ে মাছ দুটো বেশ ভালো করে তুলে রেখেছিলাম। ঠিক সেই সময় ঘাটে ছাতা মাথায় দিয়ে মোড়ল মশাই আর বিপ্লব এসে উদয় হলো, আর আমার মাছ দুটো দেখতে চাইলো। মোড়ল আর বিপ্লব বুঝি এসেছিল? তারপর কি হলো শুনি? তারা মাছ দেখতে যাওয়ার পরে কি তোমার এই বিশাল কাতলা জোড়া হাওয়া হয়ে গেল? হ্যাঁ গো গিন্নি, ঠিক তাই। মোড়ল মশাই মাছ দেখে তারিফ করতে লাগলেন, আর বিপ্লব ওদিকে আমায় ভূতের ভয় দেখিয়ে উল্টো দিকে পাঠালো। আমি যেই না একটু ওপাশে গেলাম,
ফিরে এসে দেখি মাছও নেই আর ওনারাও নেই। ওরে আমার কপাল, এখনো তোমার মাথায় বুদ্ধি এলো না? তোমার ওই স্বাদের জোড়া কাতলা অন্য কেউ নয়, ওই লোভী মোড়ল আর চতুর বিপ্লবী চুরি করেছে। এ কি বলছো গিন্নি? মোড়ল মশাই স্বয়ং গ্রামের প্রধান, উনি কেন আমার মাছ চুরি করতে যাবেন? আর বিপ্লব তো মোড়লের ডান হাত, ওরা এমন অধর্মের কাজ করতেই পারে না। তুমি একটা আস্ত বলদ, তাই দুনিয়ার সবাই তোমাকে বলদ বানায়, আর তুমি সবাইকে সাধু ভাবো। মোড়ল যে কত বড় একটা ভোজন রসিক আর লোভী তা গায়ের বাচ্চারাও জানে, আর বিপ্লব হলো তার চুরির সাগরেদ। তোমার মুখের গ্রাস ওরা কেড়ে নিয়ে নিজেদের পেটে পুড়েছে। এখন তবে উপায় কি হবে গো গিন্নি? মোড়লের বাড়ি গিয়ে যদি মাছ ফেরত চাই, তবে তো মোড়ল লাঠি নিয়ে আমাদের গ্রাম ছাড়া করবে। আমার স্বাদের কাতলা মাছ দুটো তবে কি একেবারেই হাতছাড়া হয়ে গেল? ওগো শুনছো, একটু জোরে পা চালাও না, এমনিতেই তো দুপুর গড়িয়ে গেল। লতা দিদিমণি আবার কড়া মেজাজের মানুষ, বেশি দেরি হয়ে গেলে তো আবার রেগেই আগুন হয়ে যাবেন। আরে ধুর, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? মোড়ল মশাইয়ের পেটে খিদে আর জিভে জল দুই এখন টকবক করছে। আমাদের না নিয়ে উনি ভোজ শুরুই করতে পারবেন না, তুমি মিলিয়ে নিও। আরে ওই দেখো, কাঁচা রাস্তার মোড়ে বাসন্তী দাঁড়িয়ে আছে না? ও বাসন্তী, সাত সকালে ছাতা মাথায় দিয়ে মেঘলা দিনে একা একা কোথায় চললে গো? গাঙের পাড়ের দিকে? এই তো ছবি দিদি শাশুড়ির জন্য একটু ওষুধ আনতে যাচ্ছিলাম গো। তো তোমাদের দুজনকে তো দুপুরবেলা একদম সাজগোজ করে তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? আর বলো না, আজ তো আমাদের একেবারে রাজকীয় ব্যাপার। অনিল মোড়লের বাড়িতে আজ দুপুরে বিশাল ভোজ হচ্ছে। লতা দিদিমণি আমাদের দুজনকে খেতে বলেছেন। উমা তাই নাকি? তা মোড়ল বাড়িতে আজ হঠাৎ কিসের উৎসব গো দিদি? কোনো পুজো টুজো নাকি? মোড়ল মশাইয়ের পকেট থেকে তো সহজে টাকা গলে না। আজ তবে কি উপলক্ষে খাওয়া দাওয়া? উপলক্ষে আর কি, ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছে হয়েছে তাই হয়তো খাওয়াবেন। শোনো বাসন্তী বোন, লতা দিদিমণি তো একা মানুষ, অত বড় আয়োজন সামলাতে হিমশিম খাচ্ছে। তুমিও বরং আমাদের সঙ্গেই চলো মোড়ল বাড়ি। না দিদি, তা কি করে হয়? মোড়ল মশাই লতা দিদিমণি তো আমাকে দাওয়াত দেননি, না ডাকলে কি আর কারোর বাড়িতে হুট করে খেতে যাওয়া যায়? তোমরাই যাও, ভালো মন্দ খেয়ে এসো, আমি আর যাব না। বাহ লতা বাহ, ডাল আর এঁচোড়ের তরকারিটা যা রেঁধেছো না, একদম অমৃত হয়েছে। তা বলি, দুপুরবেলায় তো প্রায় গড়িয়ে গেল, এবার আসল জিনিসটা পাতে পড়ুক দেখি। জিভে যে আর জল ধরে রাখতে পারছি না। ঠিক বলেছেন মোড়ল মশাই, দিদিমণির হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতে হয়। তা দিদিমণি, আমাদের ছবি তো সকাল থেকে শুধু ওই নদীর তাজা কাতলা মাছের সর্ষের ঝাল খাওয়ার জন্যই পেট খালি করে বসে আছে। এবার ওটা নিয়ে আসুন দেখি। আহা, কি যে বলো তুমি সবার সামনে। তবে লতা দিদিমণি, মাছের সুবাস কিন্তু রান্নাঘর থেকে সে কখন আমার নাকে আসছে, গন্ধেই পেট ভরে গেল। গন্ধেই যখন পেট ভরে গেছে তখন আর কষ্ট করে মাছ খাওয়ার দরকার কি? তোমরা বরং জল খেয়ে হাতটা ধুয়ে নাও, দুপুরের খাওয়া তো হয়েই গেল। এ কি অলক্ষণে কথা বলছো লতা? হাত ধুয়ে নেব মানে? এত বড় জোড়া কাতলা সকালবেলায় নিয়ে আনলাম সর্ষে বাটা দিয়ে, যার ঝাল হওয়ার কথা, সে মাছ কোথায় গেল? ঝটপট পাতে দাও। রান্নাঘরের জানলাটা একটু খোলা ছিল, আমি যেই না কড়াই থেকে নামিয়ে ওপাশে গেছি, অমনি কোত্থেকে একটা হুড়ো বেড়াল এসে মাছের গামলাটায় মুখে করে নিয়ে চম্পট দিয়েছে। কি বললে? বিড়ালে নিয়ে গেছে? এত বড় 10 কেজির জোড়া কাতলা মাছ বিড়ালে মুখে করে তুলে নিয়ে গেল, আর তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? তোমার সংসারে কোনো দায়িত্ব জ্ঞান বলতে কিছু আছে নাকি শুনে? ওরে বাবারে, এ তো একেবারে মাথায় আকাশ ভেঙে পড়বার মতো অবস্থা হলো মোড়ল মশাই। অত কষ্ট করে জান বাজি রেখে নদীর ঘাট থেকে যে মাছ ছড়ালাম, তা শেষে একটা বুনো বিড়ালের পেটে চলে গেল। ও গীতা দিদি, বলি সাত সকালে নদীর ঠান্ডা জলে এত ডুবো ডুবো খেলছো কেন গো? বলি কালকের মোড়ল বাড়ির সে এলাহি ভোজের খবর কিছু জানো? মোড়ল বাড়ির ভোজের খবর? না গো বোন, আমাদের মতো গরিব ঘরে ওসব বড় লোকদের খবর পৌঁছাতে একটু দেরি হয়। তা কাল হঠাৎ কিসের ভোজ ছিল শুনি? আরে কাল দুপুরে মোড়ল বাড়িতে নাকি একেবারে ইলাহি রাজভোগের আয়োজন ছিল। কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপ্লব দাদা আর ছবি দিদির সঙ্গে দেখা হয়েছিল। তাই নাকি? তা বিপ্লব আর ছবি বুঝি সেদিকেই যাচ্ছিল সাজগোজ করে? তারা তো মোড়লের ডান হাত আর বাঁ হাত। তা তোমাকে কিছু বললো নাকি রাস্তায়? বলবে না আবার, ছবি দিদি তো আমাকে দেখেই খপ করে ধরলো। বললো লতা দিদিমণি নাকি বিশাল বড় দুটো কাতলা মাছের সর্ষে ঝোল রাঁধছেন, আমাকেও নাকি ওদের সঙ্গে ওখানে যেতে বললো।
কি বললে বাসন্তী? বড় বড় দুটো কাতলা মাছের সর্ষে ঝাল, আর ছবি তোমায় সারাসাতি করছিল ওখানে গিয়ে খাওয়ার জন্য? হ্যাঁ দিদি, একদমই তাই। কিন্তু আমি তো আমন্ত্রিত অতিথি নই, না ডাকলে কি আর মোড়ল বাড়ি হুট করে যাওয়া যায়? তাই আমি যাইনি, সোজা শাশুড়ির ওষুধ নিয়ে বাড়ি এলাম। ভালো করেছো বাসন্তী, একদম ঠিক করেছো। তুমি যাওনি, খুব ভালো করেছো। কারণ এই পাপের অন্ন তোমার পেটে সইতো না। ওই মোড়ল আর বিপ্লব শয়তানটা কাল আমাদের কপাল পুড়িয়েছে। ওমা, কি বলছো গো দিদি? মোড়ল আর বিপ্লব দাদা আবার তোমাদের কপাল পোড়াতে যাবে কেন? আর এর মধ্যে পাপের অন্নেরই বা বিষয় কোথা থেকে আসছে? আসবে না আবার? কাল ভোরে আমার এই সিধে সরল বোকা বরটা নদী থেকে যে রূপোর মতো জোড়া কাতলাটা ধরেছিল, ওরাই তো চক্রান্ত করে চুরি করেছে। আমাদের সেই চুরির মাছ দিয়ে কাল মোড়ল বাড়িতে ভোজের আয়োজন করেছিল। এভাবে আমাদের সস্ত্রীক দাওয়াত করে নিয়ে গিয়ে পাতে শুধু ডাল এঁচড় খাইয়ে অপমান না করলেও পারতেন মোড়ল মশাই। শেষ পাতে কাতলা মাছের সর্ষে ঝাল খেতে দেবেন না জানলে আমি আর ছবি ভুলেও কালকে আপনাদের বাড়ি যেতাম না। ওরে বিপ্লব, তুই মিছেই আমার উপর রাগ করছিস রে ভাই। তুই তো আমার ডান হাত, তোকে অপমান করবার কথা কি আমি স্বপ্নেও ভাবতে পারি? আর মোড়লগিরি করে দেখাতে হবে না মশাই। এখন বুঝছি নদীর ঠান্ডা জলে ভিজে অমন জান লড়িয়ে মাছ দুটো চুরি করে সোজা আপনার বাড়ি নিয়ে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল। ওগুলো নিজের বাড়ি নিয়ে গেলেই বরং শান্তিতে বউকে নিয়ে ওই ভোজটা সারতে পারতাম। আহা বিপ্লব, তুই আমাকে বড্ড ভুল বুঝছিস রে। মাছ দুটো তো আমার নিজেরও পেটে পড়েনি, ছাই পড়েছে। তুই তো আমার চোখের লোভ আর খিদের ছটফটানো দেখি নিজেই দেখলি না, আমি কি ইচ্ছে করে তোদের না খাইয়ে রেখেছি? তবে মাছ দুটো গেল কোথায়? রান্নাঘর থেকে সর্ষে বাটার অমন খাসা গন্ধ বেরোচ্ছিল, আর খাওয়ার শেষ মুহূর্তে এসে কিনা শুনলাম মাছ নাকি হাওয়া। আপনি আর দিদিমণি মিলে আমার সাথে চাল চেলেছেন? হ্যাঁ? আরে বাবা, লতা ওই মাছ দুটো নিয়ে আসলে কি যে কাণ্ড করেছে তা তো আমি নিজেও এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। লতা তোকে আর ছবিকে নিজের মুখে নেমন্তন্ন করলো, সে লতাই আবার পাতে মাছ দিল না। দিদিমণি তো সাপ জানিয়ে দিলেন যে উনুন থেকে নামানোর পরেই নাকি কোথাও একটা হুলো বিড়াল এসে গামলা শুদ্ধ পুরো মাছ সাবার করে দিয়েছে। এই আজব গল্প কি একটা বাচ্চাও বিশ্বাস করবে মোড়ল মশাই? কি করব বলতো? লতা যখন কড়া গলায় সবার সামনে বলল যে বিড়াল খেয়ে গেছে, তখন তো আমার আর কিছু বলবার সাহস ছিল না। তুই তো জানিস ওর মেজাজ কেমন করা, ওর মুখের উপর কথা বলার সাধ্য আছে কারো? ওসব বেড়ালের গল্প আপনাদের ঘরেই রাখুন মোড়ল মশাই। মোড়ল বাড়ির বেড়ালের পেটে যে 10 কেজির জোড়া কাতলা এক নিমেষে হজম হয়ে যায় তাই প্রথম শুনলাম। আমি আসছি। লতা, অনেকক্ষণ ধরে ভাবছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কালকে দুপুর থেকে আমার পেটের ভেতরের খিদের আগুন আর মনের ভেতরের সন্দেহ কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না। বলি, সাত সকালে নদীর জল আর দুপুরে বিড়ালের গল্প শুনতে শুনতে কি মাথাটা একেবারে গেছে? মাঝরাতে ঘরের মধ্যে এমন বাঘের মতো খাঁচায় বন্দি হয়ে পায়চারি করছো কেন? ঘুমানোর নাম নেই? ঘুম আমার চোখ থেকে কর্পূরের মতো উড়ে গেছে লতা। আমি শুধু সত্যি কথাটা জানতে চাই, কালকের ওই জ্যান্ত জোড়া কাতলা মাছ দুটো আসলে কি তুমি করেছো? ওমা, একই কথা কতবার শুনতে ভালো লাগে শুনি। গতকাল দুপুরেও যা বলেছি আজ মাঝরাতেও একই কথাই বলছি। মাছ কড়াই থেকে নামিয়ে ওপাশে রাখতেই বুনো বিড়ালে মুখে করে নিয়ে চলে গেছে। তুমি কি আমাকে আস্ত একটা পাগল পেয়েছো লতা? গ্রামের লোকে আমাকে বুদ্ধিমান মোড়ল বলে মানে, আর ঘরের বউ আমাকে বোকা বানাচ্ছে। এক একটা মাছের ওজন ছিল 10 কেজি। অত বড় জোড়া কাতলা মাছ এই সাধারণ বিড়াল মুখে করে নিয়ে যায় কেমন করে শুনি? কেন যাবে না? গ্রামের চোরেরা যদি জেলের জাল থেকে আস্ত জোড়া কাতলা চুরি করে মোড়লের ঘরে এনে তুলতে পারে, তবে গায়ের জাদরেল বিড়াল কেন মোড়লের রান্নাঘর থেকে সেই চুরির মাছ ছো করে নিয়ে যেতে পারবে না শুনি? আহ লতা, তোমার এই ধারালো কথার মুখে তো আর খই ফোটে না। তোমার এই অদ্ভুত বিড়ালের গল্পের জন্য আজকে বুনো বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে বিপ্লবের কাছে চরম অপমানিত হতে হয়েছে, জানো? ও তাই নাকি? বিপ্লব বুঝি চুরির মাল পাত না পেয়ে মোড়ল মশাইয়ের ওপর রাগ দেখিয়েছে? তো দেখালেই কি আর বলবে, আমার বই গেছে। ওরে বাবারে, চুরির মাছের লোভ সামলাতে গিয়ে শেষে পেটও ভরল না, আবার নিজের বিশ্বস্ত ডান হাতটার কাছেও ছোট হতে হলো। লতা, তোমার এই কড়া মেজাজ আর রহস্যের মার প্যাঁচে আমার মোড়লগিরিটাই বুঝিয়ে এবার ধুলোয় মিশে যাবে দেখছি। ওগো গিন্নি,
মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে গো। এই ভরা আষাঢ়ের মেঘলা দিনেও নদী মায়ের বুকে জাল ফেলে তেমন একটা মাছের দেখা মিলছে না। যাও বা দু একটা ছোটোখাটো চুনোপুটি জালে উঠেছে, বাজারে নিয়ে গেলে তার দাম তেমন একটা পাওয়া যাচ্ছে না গো। তা তো হবেই, তোমার কপালে তুই চুনোপুটিই জুটবে। অমন রূপোর মতো বড় বড় জোড়া কাতলা মাছ যখন জালে উঠেছিল তখন তো বুদ্ধি কাটিয়ে ঘরে তুলতে পারলে না, চোরের মুখে তুলে দিয়ে এখন নদীর দিকে চেয়ে হা হুতাশ করছো। আহা গিন্নি, পুরনো কাসুন্দি ঘেটে আর কি হবে বলো? যা গেছে তা তো আর ফিরে আসবে না, কিন্তু দিন দিন যেভাবে চাল ডালের দাম বাড়ছে তাতে সামনের দিনগুলো আমাদের এই গরিবের সংসারটা চলবে কেমন করে গো? আমি তো ভেবেই কুল পাচ্ছি না। ও গীতা দিদি, বলি ঘরের ভেতরে বসে বসে স্বামী স্ত্রীতে মিলে আমার মেঘলা মুখে কিসের এত গুঁড়ো মন্ত্রণা করছো গো? ঘরের অভাবে অনটনের কথা ভেবে কি আর বর্ষার জল থামানো যাবে? আর বলো না বাসন্তী বোন, তোমার দাদা তো নদী থেকে খালি হাতে ফিরে এসে চিন্তার পাহাড় করছে। সংসারের যা হাল, তাতে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করতে তো হিমশিম খাচ্ছে। গাঙের মাঝের ওপর কি আর ভরসা রাখা যায়? সেই জন্যই তো তড়িঘড়ি বৃষ্টির মধ্যে তোমাদের বাড়ি ছুটে এলাম। একটা খাসা খবর আছে, আমাদের ওই দক্ষিণ পাড়ার মায় মেয়েরা সবাই মিলে আজকাল ঘরের বসে কাঁথা সেলাই আর বুটিকে সুন্দর সুন্দর হাতের কাজ করে পয়সা রোজগার করছে। ওমা তাই নাকি? হাতের কাজ করে ঘরে বসেই পয়সা আসছে? তা চলো না, আমরা দুজনে মিলে অলস হয়ে বসে না থেকে দিদিদের সাথে কথা বলে হাতের কাজটা আজ থেকে শুরু করে দিই। বাহ, এ তো ভারী চমৎকার কথা বললে হে বাসন্তী। গিন্নি যদি ঘরে বসে কিছু দুটো পয়সার মুখ দেখতে পায়, তবে এই অভাগা বরের ওপর থেকে সংসারের অর্ধেক বোঝার অভাব তো এক নিমেষেই দূর হয়ে যাবে গো। ওগো, বাজার থেকে ফিরতে তো দুপুর হয়ে গেল যে। বলি, বৃষ্টির দিনে কি আর মাছ তরকারির বাজার বসতে চায় না, নাকি কাঁচা রাস্তার কাদা ঠেলে ঠেলতে আসতে তোমার পা দুটো একদম অবশ হয়ে যায়? আরে না না ছবি, বাজারে তো লোক গমগম করছে। তবে আজকে আর ওই লোভী মোড়লের মোসাহিবি করতে করতে বড় বড় মাছের বাজারের দিকে পা বাড়াইনি। নিজের কষ্টের উপার্জনের সামান্য পুঁইশাক আর আলু কিনে আনলাম। হ্যাঁ গো, কাল থেকে গায়ের হাটে হাটে একটা জোড়া গুঞ্জন শুনছি। পাড়ার বাসন্তী বলছিল তুমি নাকি আজ দুদিন ধরে অনিল মোড়লের সাথে একদম মেলামেশা করছো না। ওনার বাড়ির ত্রিসীমানাতেও নাকি তোমাকে দেখা যাচ্ছে না। বাসন্তী একদম ঠিকই শুনেছে ছবি, আর গ্রামের লোকও কোনো মিছে কথা রটাচ্ছে না। আমি নিজের থেকে ওই বেইমান পেটুক আর লোভী মোড়লটার সাথে সমস্ত রকমের সম্পর্ক চুকিয়ে দিয়েছি। ওর ছায়াও আর মারাবো না আমি। বাহ, জীবনের সবচেয়ে সেরা আর ভালো কাজটা তুমি করেছো গো। অমন স্বার্থপর আর চোর মানুষের সঙ্গে না মেশাই ভালো। যে লোক নিজের ডান হাতের মতো মানুষকে এনে পাতে মাছ না দিয়ে অপমান করতে পারে, তার সাথে আবার কিসের সদ্ভাব? ঠিকই বলেছ ছবি। ওই মোড়লে দালালি করতে গিয়ে গ্রামের কত গরিব মানুষের যে অভিশাপ নিয়েছি তার কোনো ইয়ত্তা নেই। শেষমেশ ওই জেলের মুখের গ্রাস, ওই জোড়া কাতলা মাছটা চুরি করে মোড়ল বাড়ি নিয়ে গিয়েও যখন আমাদের কপালে শুধু এঁচড় জুটল, তখনই আমার চোখ খুলে গেছে। একদম ঠিক কথা। লোভের ধন কোনোদিনও নিজের পেটে সয় না। তাই তো লতা দিদিমণি বিড়ালের গল্প দিয়ে তোমাদের দুজনের লোভী মুখে ছাই ঢেলে দিল। নিজের কামাই করাই আলু পোস্ত আর পুঁইশাকের চচ্চড়ি আমাদের অনেক গুণে শ্রেয়। হ্যাঁ গো ছবি, আজকে নিজের মনে বড় শান্তি পাচ্ছি। মোড়লের এই মিথ্যে অহংকার আর অন্যায়ের ভাগিদার হওয়া থেকে নিজেকে মুক্ত করে আজকে মনে হচ্ছে খাঁচায় বন্দি পাখি যেন এতদিনে খোলা আকাশে ডানা মেলল। তবে আর দেরি কেন? চটপট হাত মুখ ধুয়ে চলে এসো দেখিনি। আজ আর কোনো মোড়ল বাড়ির রাজভোগের আশা নেই। ঘরের এই সাধারণ অন্নই আমরা দুজনে মিলে পরম শান্তিতে তৃপ্তি করে খাবো। দেখেছো বাসন্তী বোন, মনের জোড়ার হাতের সুতোর টান থাকলে নিজের পায়ে দাঁড়ানো যায়। তাই কদিনে বেশ ভালো টের পাচ্ছি। গত সপ্তাহে যে 4টে নকশি কাঁথা সদরের মহাজনের কাছে পাঠিয়েছিলাম, আজ সকালে তার খাসা দাম পেয়েছি গো। ঠিক বলেছ গীতা দিদি। এই নাও তোমার ভাগের জমানো পয়সাগুলো। নিজের হাতের খাটুনির এই চকচকে টাকাগুলো যখন আঁচলে বাঁধি, তখন বুকের ভেতরটা কেমন যেন গর্ব হয়। সংসারের অভাবটাও তখন আর গায়ে লাগে না। উমা, তোমরা দুজনে মিলে তো একেবারে ইলাহি কারখানা খুলে বসেছো দেখছি। তা একটু জিরিয়ে নাও। দিদিরা, বলি গ্রামের কিছু খবর রাখো। ওই লোভী অনিল মোড়ল আর তার কড়া মেজাজের বউ লতার অহংকার কিন্তু ধুলোয় মিশেছে।
কেন রে ছবি, হঠাৎ সাত সকালে পরনিন্দা পরচর্চা মেতে উঠলি কেন? মোড়ল বাড়ির কোন হাঁড়িটা আজ মাঝ রাস্তায় ভেঙে গেলে তুই এতটা আলোকিত হয়ে ছুটে এলি? ভাঙবে না আবার? মোড়ল তো একটা আস্ত বেঈমান আর চোর। আমার বরের মতো মানুষকে দিয়ে গরিবের মাছ চুরি করালো, আর শেষমেশ নিজে একা খাবে বলে বিড়ালের একটা গল্প ফাঁদলো মিথ্যে। এমন জঘন্য লোকের মুখ দেখাও পাপ, সমাজ যেন ওনাকে এক ঘরে করে দেয়। আহা ছবি দিদি, শান্ত হও বাপু। যে মানুষ অন্যায় করেছে তার শাস্তি সে নিজের মনের ভেতরেই পাচ্ছে। তুমি শুধু শুধু লোকের বদনাম করে নিজের মুখের মিষ্টি কথার সময় কেন নষ্ট করছো? বাসন্তী একদম ঠিক কথা বলেছে রে ছবি। লোকের পেছনে না লেগে দিকে নিন্দে মন্দ করা বাদ দিয়ে তুই বরং আমাদের মতো এমন ঘরের বারান্দায় বা গাছতলায় বসে হাতের কাজ শুরু কর। দেখবি মনটাও ভালো থাকবে, আর মাস শেষে নিজের স্বাধীন আয় করে পয়সাও ঘরে পাবি। তা যা বলেছো দিদিমণি, তোমার এই কথাটা আমার মনের ভেতর গিয়ে না একদম তীরের মতো বিঁধল। পরের নিন্দা করে তো আমার ঘরের হাঁড়িতে চাল উঠবে না, তার চেয়ে নিজের পায়ে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে আর দেরি কেন ছবি দিদি, এই নাও নতুন সুই সুতো আর কাপড়। আজ থেকেই আমাদের দলে নাম লিখিয়ে নাও, আমরা সবাই মিলে একসাথে খাটবো আর নিজেদের ভাগ্য নিজেরাই গড়বো। প্রণাম মোড়ল মশাই, প্রণাম দিদিমণি। সকাল সকাল আপনাদের বাড়ির লোক গিয়ে খবর দিল যে মোড়ল মশাই আমাদের সাথে বিশেষ একটা দরকারি কথা বলতে চান। তা গরিব জেলের কাছে আপনাদের হঠাৎ কি এমন প্রয়োজন পড়ল, দয়া করে একটু খোলসা করে বলবেন কি? আয় গৌরাঙ্গ, ভেতরে এসে বস বাবা। আজকে তোকে এখানে কোনো মোড়লগিরি দেখানোর জন্য ডাকিনি, ডেকেছি নিজের পাপের বোঝাটা একটু হালকা করবার জন্য। সেদিন বৃষ্টির সকালে নদীর ঘাট থেকে বিপ্লবকে দিয়ে চক্রান্ত করে তোর এই রূপোর মতো তাজা জোড়া কাতলা মাছ দুটোই আমি চুরি করেছিলাম রে। কাজটা আমি বড্ড অন্যায় করেছি। আর শুধু তোমার মোড়ল মশাই একাই নন গৌরাঙ্গ, এই অন্যায়ের সমান ভাগীদার আমিও ছিলাম। তবে আমি তো আর চোরের অন্ন পেটে সইয়ে নিতে পারি না, তাই সেদিন বিপ্লব আর তোমার মোড়ল মশাই লোভী মুখে ছাই দিয়ে মাছ দুটো রান্না না করে লুকিয়ে একদম বরফ চাপা দিয়ে রেখেছিলাম। এই নাও তোমাদের সেই আমানত, জ্যান্ত জোড়া কাতলা মাছ আজ তোমাদেরকেই ফিরিয়ে দিলাম। ও মা, এ কি কাণ্ড গো! আমার সেই সাধের জোড়া কাতলা মাছ দুটো তবে সত্যি আছে? আমি তো ভেবেছিলাম এগুলো এতদিনে কার পেটে হজম হয়ে গেছে। মোড়ল মশাই আর দিদিমণি যে নিজেদের ভুল বুঝতে পেরে এভাবে মাছ ফেরত দেবেন, তা তো আমি স্বপ্নেও ভাবিনি গো। ক্ষমা করে দিস আমাদের গৌরাঙ্গ। লোভের বশে অন্ধ হয়ে তোর পেটে লাথি মারতে গেছিলাম, কিন্তু আমার ঘরের বউ লতার কড়া মেজাজ আর ওই বুদ্ধির জন্যই আজকে আমি একটা মস্ত বড় পাপের হাত থেকে বেঁচে গেলাম রে। হ্যাঁ রে গৌরাঙ্গ, চুরির মাল দিয়ে কোনোদিন মোড়ল বাড়ির হাঁড়ি চড়তে পারে না, তাই তোকে তোর হকের জিনিস ফিরিয়ে দিয়ে আজ আমার নিজের মনের ভেতরটাও হালকা লাগছে। এবার মাছ দুটো বাড়ি নিয়ে গিয়ে গিন্নিকে দাও, ও মনের আনন্দে রেঁধে দিক। ও গো দিদিমণি, ও গো মোড়ল মশাই, আজ আমার আনন্দের আর কোনো সীমা নেই গো। আজ দুপুরেই তবে আমার সেই কাঁচা বাড়ির আঙিনায় এই পরম তৃপ্তির জোড়া কাতলার ভোজের আয়োজন হবে। আপনাদের দুজনকে কিন্তু আজ হাত জোর করে নিমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে আমাদের গরিবের কুটিরে পা দিয়ে অন্ন গ্রহণ করতে হবে কিন্তু। অবশ্যই যাব রে গৌরাঙ্গ, আমি এক পায়ে রাজি। এতদিন ধরে চুরির মাছের পেছনে ছুটে পেট খালি রেখেছি। আজকে তোর এই ভালোবাসার আর সততার ভোজের নেমন্তন্ন আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আমরা দুজনেই ঠিক সময়ে পৌঁছে যাব। লতা দিদিমণি, বিপ্লব দা, নাও নাও, লজ্জা করো না কেউ। আজ নদী মায়ের আশীর্বাদী এই জোড়া কাতলা মাছের ভোজ আমার এই গরিবের কুটিরে সার্থক হলো গো। সত্যি আজ বড় আনন্দের দিন। বাসন্তী বোন, ছবি, তোমরা তরকারি আরেকটু নাও, অন্যায়ের মেঘ কেটে গিয়ে আজ আমাদের বাড়িতে ভালোবাসার রোদ উঠেছে। ও গীতা দিদি, তোমার হাতের এই কাতলা মাছের সর্ষে ঝোলটা যা হয়েছে না, একদম অমৃত। এমন অমৃত ফেলে সেদিন যে কেন মোড়লের বাড়ির এঁচোড়ের তরকারি খেতে গেলাম, এখন ভাবলেই হাসি পাচ্ছে। গৌরাঙ্গ ভাই, সবার সামনে আজকে আমি নিজের ভুল স্বীকার করছি। মোড়লের অন্ধ মোসাহেবি করতে গিয়ে সেদিন লোভের বশে তোমার মাছ চুরি করে আমি বড্ড অপরাধ করেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই। ভুল তো আমিও করেছিলাম বিপ্লব। গ্রামের মোড়ল হয়ে লোভের বশে অধমের পথে পা বাড়িয়েছিলাম। আজকে গৌরাঙ্গের এই উদারতা আমার ভেতরে অহংকার আর লোভ দুটোকে একদম ধুয়ে মুছে সাফ করে দিল। যাক, আমার ঘরের ওই কাল্পনিক খুঁড়ো বেড়ালটা যে শেষমেশ তোমাদের দুজনের মস্ত বড় দুটো ভুল ভাঙতে পেরেছে,
তাতেই আমি খুশি। চুরির মালে কোনোদিন পেট ভরে না, তা আজ প্রমাণ হলো। আর লতা দিদিমণি, আমরা মেয়েরাও কিন্তু এখন আর অলস বসে নেই। গীতা দিদি আর বাসন্তীর সাথে মিলে আমিও এখন হাতের কাজ শুরু করেছি। আমরা এখন নিজেদের পায়ে দাঁড়িয়েছি। এই তো চাই। বাইরে যেমন রিমঝিম বৃষ্টি হচ্ছে, আমাদের মনগুলো আজ তেমনই শান্তি ভরে গেল। আজ থেকে এই গ্রামে আর কোনো ঘরের যেন কোনো অভাব আর লোভ না থাকে। একদম ঠিক বলেছ ভাই। আজকে এই জোড়া কাতলার ভোজের পাতে হাত রেখেই আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আগামী দিনে সুখ দুঃখ যাই আসুক না কেন, আমরা গ্রামের সবাই এভাবে চিরকাল মিলেমিশে একসাথে থাকব। আরে, ওটা তো ইমরান দাদা। কি হলো, এভাবে রাস্তার মাঝে পড়ে আছে কেন? যাই গিয়ে দেখি তো। ইমরান দাদা, ও ইমরান দাদা, চোখ খোলো। তুমি রাস্তার মাঝে এভাবে পড়ে গেলে কিভাবে? আমি কোথায়? উফ, গায়ে এত ব্যথা করছে কেন? দাদা, তুমি ঠিক আছো? অজ্ঞান হয়ে গেছিলে তো। চলো, আমি তোমাকে আস্তে আস্তে বাড়ি দিয়ে আসি। যা গরম পড়েছে, আর পারা যায় না। মাথাটা ঘুরে মনে হয় পড়েই গিয়েছিলাম। এত রোদে বাড়ি থেকে বেরোবে না, আর বেরোলেও সাথে জলের বোতল রাখবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, না হলে শরীর খারাপ করবে। অনেক উপকার করলি রে, তুই না থাকলে হয়তো এখানে পড়েই থাকতাম। আরে, এতে উপকার করার কি আছে? এটা তো একটা মানুষের স্বাভাবিক কর্তব্য। এই কর্তব্য থেকেই তো সবাই পালাতে চায়, আর তুই কর্তব্যটা পালন করেছিস। তোর মতো ছেলে হয় না। ওসব কথা পরে বলবে, এখন আস্তে আস্তে ওঠো দেখি, আমি তোমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আরে, আমার জন্য তোকে অত ব্যস্ত হতে হবে না, আমি ধীরে ধীরে বাড়ি চলে যেতে পারবো। না না, এই অবস্থায় আমি তোমাকে একা ছাড়তে পারবো না। চলো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। তুই খুব ভালো রে। আচ্ছা, তাহলে চল আমার সাথে। ওই তো দিদি চলে এসেছে। বলছি দিদি, মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দাও না, আজকে আমার শরীরটা একদম ভালো নেই গো। আমাকে দিয়ে কাজ করানোর জন্য তোমরা একবারে উঠে পড়ে লেগেছো না? আমি রান্না করে শুধু বলতে এলাম আজকে মাছের জায়গায় মাংস হবে। কেন গো বৌমা, তুমি তো এই বাড়ির বড় বউ, এই বাড়ির সব থেকে বেশি দায়িত্ব তো তোমার নেওয়ার কথা। দেখুন মা, আপনার রান্না করতে হলে করুন, না হলে করবেন না। আমি বাবাকে বলে একটা কাজের মেয়ে রাখিয়ে দেব। আচ্ছা দিদি, আমরা করছি তো, তুমি যাও, আমরা আস্তে আস্তে করে নেব, তাতে একটু দেরি হলে হবে। বাবা শাশুড়ির জন্য দরদ একবারে উঠলে উঠছে, তবে বেশি দেরি যেন না হয়। বাবা সময় মতো খাবেন, নিশ্চয়ই জানো। হ্যাঁ হ্যাঁ, আমি করে দেব, তুমি এখন যাও, আমাদের দেরি হচ্ছে। ছোট বৌমা, তুমি এত কাজ করো আর বড় বৌমা একটা কিচ্ছু করে না, তারপরেও তুমি এরকম চুপ থাকো কি করে? মা, আমি সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখতে চাই। কিছু বলতে গেলে তো ঝামেলা হবে, আর ঝামেলা আমি চাই না। আর তোর শ্বশুর মশাই বড় ছেলে আর বড় বৌমা ছাড়া কিচ্ছু জানে না, দেখবি একদিন ঠিক বুঝবে। মা, ওসব ছাড়ুন তো। আপনি তো আমায় মেয়ে মনে করেন, আপনার কাছে নিজের মেয়ে হয়ে থাকতে আপনার চিন্তা কিসের? তোকে নিজের মেয়ে ভাবি বলেই তো কষ্ট হয়। তোকে বাড়ির সবাই এরকম করে, শুধু তোকে নয়, আমার ছোট ছেলেটাকেও এমন করে। সবার উপকার করে তো, তাই এদের সহ্য হয় না। উপরওয়ালা আছেন, উনি একদিন বিচার করবেন। আপনি ঘরে যান, এই এত গরমে রান্নাঘরে থাকতে হবে না, আমি সব করে নেব। মাথা খারাপ নাকি? আমি তোকে একা ছেড়ে দেব? তুই কর, আমি হাতে হাতে তোকে সাহায্য করব, আমি তোর সাথেই আছি। রাহুল, সুদীপ কোথায় গেল বলতো? এখনো পড়ে পড়ে ঘুম মাচ্ছে নাকি? না গো বাবা, সে তো 7 সকালে হাঁটতে বেরিয়েছে, এখনো ফেরেনি। শুধু কাজে ফাঁকি দেওয়া ধান্দা। আজকে আসুক, বেশ করে কথা শোনাবো। ওই দেখো, চলে এসেছে তোমার গুণধর ছেলে। কি হলো দাদা, আমায় নিয়ে কিছু বলছিলিস নাকি? দাদার সাথে পরে কথা বলবি, আগে আমাকে বল এতক্ষণ কোথায় ছিলিস? তোমরা তো জানোই আমি রোজ সকালে হাঁটতে বেরোই। হাঁটতে গিয়েছিলাম, দেখলাম ইমরান দাদা অজ্ঞান হয়ে পড়েছিল, তাই ওকে বাড়ি দিতে গিয়েছিলাম।
এই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওসব ফালতু গরিবগুলোর সাথে কেন মেলামেশা করছিস? তুই তো জানিস আমাদের পরিবারের একটা সম্মান আছে। বাবা, শুধু সাহায্যটুকুই তো করেছি, এতে আমাদের পরিবারের সম্মান তো বেড়ে যাবে, তবু কমবে না। তুই চুপ কর। ব্যবসায় তো একদিনও বসতে দেখলাম না, শুধু বাবার টাকায় ভর্তি। এবার মাসে একটা টাকাও দেব না, তখনই বুঝতে পারবি। তোর হাতে তো ব্যবসা তুলে দিলে তুই 1 মাসের মধ্যে সব শেষ করে ফেলবি। শুধু একে সাহায্য ওকে সাহায্য। রাহুল তো একদম ঠিক কথা বলেছে। এবার রোজের ব্যবসায় বসবি, তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, একটা টাকাও দেব না তোকে। এই তো বাবা ভাইয়ের ওপরে খেপেছে। এই সময় কায়দা করে সম্পত্তিটা আমার নামে করে ফেলতে হবে। আচ্ছা বাবা, আমি ভেতরে যাচ্ছি, তোমরা হিসেব করো। এতগুলো কথা বললাম, ভেড়ার মতো শুনে গেল, একটা কথার উত্তর দেওয়া গেল না। তোকে তো আমি পরে মজা দেখাচ্ছি। তোমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই। কেন এত খাটাখাটনি করতে যাও বলো তো? তোমায় তো বলেছি যতটুকু পারবে করবে, অতিরিক্ত একদম করবে না। আর একজনও তো আছে। কি হবে ঝামেলা করে? যতদিন পারি ঝামেলা না করে থাকারই চেষ্টা করব। একই পরিবারে সবাই থাকি। নীলিমা, কি ব্যাপার তোমার? বাবা খাবার টেবিলে বসে আছে, এখনো খেতে দিতে যাওনি? ও হ্যাঁ, আমি যাচ্ছি এক্ষুনি। আসলে আমার শরীরটা খারাপ ছিল তো, তাই একটু শুয়েছিলাম। না নীলিমা, তুমি কোথাও যাবে না। আর বৌদি, আজকে বাবাকে তুমি খাবারটা দিয়ে দাও, ওর শরীর খারাপ, যাবে না। আমি কেন বাবাকে খাবার দিতে যাব? যে রোজের দেয় সেই দেবে, বউয়ের জন্য পিড়িতে একবারে উঠলে পড়ছে। দেখো বৌদি, ও এখান থেকে কোথাও যাবে না, যা করার করে নাও। তুমিও তো বাড়ির বউ, সারাদিন তো ঘরেই বসে থাকো, একটা কাজ করো না। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি তো 1 টাকা ইনকাম করো না, এত বড় বড় কথা কিসের? কোনোদিন সংসারের হাল ধরেছো? দেখো, তুমি বাড়ির বড় বউ, তাই কিছু বলছি না, নিজের সীমা অতিক্রম করো না। উফ, তোমরা থামো না। দিদি তুমি চলো, আমি যাচ্ছি, ঝামেলা করো না। তুমি আমাকে অপমান করছো। আমি তোমার দাদাকে সব বলবো। হ্যাঁ, খালি নালিশ করতেই শিখেছো, আর তো কিছু পারো না। ওগো শোনো না, তোমায় কিছু বলার ছিল। হ্যাঁ, কি বলবে বলো না, একটু তাড়াতাড়ি বলো। তুমি তো জানো খাবার পেটে পড়ে গেলে আমি আর থাকতে পারি না। এবার আমাকে একটু শুতেই হবে। বলছি, তোমার ছোট ছেলেকে অত বকাঝকা করো কেন? আজকে সকালে আমি দেখেছি, সুদীপ তো তোমারও ছেলে। এই, তুমি তোমার নিয়ে থাকো তো, আমাকে জ্ঞান দিতে এসো না। আরে সেটা বলছি না, টাকাটাই কি সব? ও তো আমাদের নিজেদেরই ছেলে। বিপদে আপদে ওরাই তো আমাদের পাশে থাকে। ছোট ছেলে ছোট বৌমা কত ভালো। তার মানে তুমি বলতে চাইছো বড় ছেলে আর বৌমা খুব খারাপ? হ্যাঁ, আমার একটাই ছেলে, আর সেটা হলো রাহুল। তুমি যে এমন করছো, ওরা তো খুব কষ্ট পাবে। রোজের ওরা আমার কাছে এসে রান্না করে। অন্য কিছু বলার থাকলে বলো তো, এসব ফালতু কথা শোনবার মতো আমার কাছে সময় নেই। যে ছেলে আমার কথা শোনে না তাকে আমি ছেলে বলে মানি না। আরে তুমি বুঝতে পারছো না, রাহুল আমাদের চোখে ধুলো দিচ্ছে। আমি বড় বৌমার কথা লুকিয়ে শুনেছি। আর একটা কথাও বলবে না, আমি উঠলাম। তুমি এইভাবে চলে যেতে পারো না। তুমি আজ আমার কথা না শুনে চলে গেলে তো আমি খাবোই না। খেতে হবে না, আমার খাবার বেঁচে যাবে। যত সব ছোট ছেলে চামচা আমাকে শেখাতে এসেছে, ছোট লোক কোথাকার। আমার কথা এ বাড়িতে কেউ শুনবে না। উপরওয়ালা সেই ছোটবেলা থেকে এত কষ্ট করেছি, এখনো আমাকে আরো কষ্ট দিচ্ছ। আমি খেলাম কি না খেলাম আমার স্বামীর কোনো চিন্তা নেই। কি হয়েছে গো সুদীপ ভাই? তুমি এখানে মন মরা হয়ে বসে আছো কেন? কি আর বলবো দাদা, বাড়িতে অশান্তি, বাড়িতে থাকতে আর ভালো লাগে না। বাড়িতে তো সবারই অশান্তি হয়, একটু মানিয়ে গুছিয়ে নাও না। একটু আধটু হলে তো মানা যায়, তবে আমাদের বাড়ির অশান্তিটা চরম পর্যায়ে চলে গেছে। আমার স্ত্রীকে বৌদি এত অত্যাচার করছে, ধারণার বাইরে। তাহলে বাড়ি ছেড়ে দাও, অন্য জায়গায় গিয়ে বসবাস করো। তোমাদের তো অনেক ধনসম্পদ। ধন সম্পদ নামেই বাবা আমায় একটা কানা করিও দেয় না। এবার যদি বলি জায়গা কিনে বাড়ি করব, তাহলে 1 টাকাও দেবে না। তাহলে একটা বুদ্ধি দিচ্ছি, শোন। যদি ভালো জীবন পেতে চাস তাহলে একটু কষ্ট করতে হবে। এই রে, তুই বলে ফেললাম, মানে কিছু মনে করো না। আর কি আর মনে করব,
তুমি আমার থেকে বড়, তুই বলতেই পারো। আর হ্যাঁ দাদা, বলো না কি বলবে। আমি কষ্ট করতে রাজি আছি, তবে আমার স্ত্রী আর মায়ের দুঃখ দেখতে পারছি না। প্রথমত নিজে একটা ইনকাম তৈরি কর, আর দ্বিতীয়ত আমাদের গ্রামের দিঘির উপর একটা ঘর তৈরি কর। দিঘিটা তো কারণ নয়, ওটা সবার, তাই কেউ আপত্তি করতেও পারবে না। কিন্তু এসব করলে যে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি আছি তো, কাঠ দিয়ে তুই আর আমি দুজন মিলে ভালো একটা বাড়ি বানিয়ে দেব। পানির উপর ভেসে থাকবে আর গরমে ওর স্বস্তি পাবে। আচ্ছা দাদা, তাহলে আমার একটা অনুরোধ রাখো, আমাকে তোমার সাথে কাজে নেবে, যা টাকা রোজগার হয়। আরে হ্যাঁ হ্যাঁ, কেন নেব না? তুই আমার সাহায্য করিস, আমি তো সাহায্য করব না? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ গো, তোমার জন্য হয়তো আমরা একটু হলেও সুখে থাকবো। আরে ধন্যবাদ জানানোর কি আছে, আমি চললাম। কালকে থেকে তাহলে বাড়ি বানানো শুরু করে দেব। আমার সাথে তুইও হাতে হাত লাগাস, সাথে সাথে কাঠের কাজটাও যাবে। হ্যাঁ, বাবা, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। তুমি আমাকে সম্পত্তির ভাগদারি দিয়ে দাও, আমি একা আমার স্ত্রীকে নিয়ে থাকবো। আরে কি হলো রে বাবা, তুই এমন ভাবে রেগে যাচ্ছিস কেন? কেন রেগে যাব না বলতে পারেন? আপনার ছোট ছেলে আমায় কথা শোনালে আর চুপচাপ দাঁড়িয়ে সহ্য করব? কি ওই সুদীপ তোমাকে কথা শুনিয়েছে? হ্যাঁ, ওর এত বড় সাহস! বাবা, তুমি শুনলে? এবার আমি যেটা বলছি শোনো, আমি ওই সুদীপের সাথে একসাথে থাকতে পারবো না। আচ্ছা বাবা, আমি তোকে সম্পত্তির ভাগ দিয়ে দেব, তবে কিছুদিন অপেক্ষা কর। উকিলের সাথে কথা বলি, তোকে আমি সম্পত্তির 90 ভাগ দিয়ে দেব, আর 10 ভাগ ওই সুদীপকে দেব। যা করার একটু তাড়াতাড়ি করবেন, এমন অত্যাচারিত হয়ে আমি কিন্তু থাকতে পারবো না। বৌমা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, সবকিছু আমি সামলে নেব। তার ওই সুদীপকে আমি দেখে নেব। এই জন্যই আমি এ বাড়িতে থাকতে চাই না, জানো তো। তুমি প্রত্যেকবার এক কথা বলবে, কিন্তু সেই আমাদেরকেই অপমানিত হতে হবে। আমার বক্তব্য আমি বললাম, এবার যেটা ভালো বুঝবে করো। রাগ করিস না বাবা, তোকে তো আমি বললাম একটু সময় দে। আইনতভাবে কাজকর্মগুলো তো করতে হবে, সেই সময়টুকু তোমাকে দিতে হবে। বলো, তাও তোমাকে আমি আমার সম্পত্তি 90 ভাগ দিয়ে দিচ্ছি। মাথা ঠান্ডা কর, ঘরে যা। বৌমা, তোমার গুণধর স্বামী কোথায়? তাকে তো সারাদিন বাড়িতে দেখাই যায় না। আরে বাবা, আপনি আসুন না, ভেতরে আসুন। দেখো, তোমার একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তোমার স্বামীকে সামলাও। পরে যদি আমি কিছু করে ফেলি, আমাকে বলতে আসবে না। কেন বাবা, কি করেছি আমি? আমি তো কোনো দোষ করিনি। দাদা বৌদি দোষ করবে, আর এই দায়ভার আমাকে নিতে হবে নাকি? বড্ড মুখের উপর কথা বলতে শিখেছিস, হ্যাঁ? তবে একটা কথা শুনে রাখ, কয়েকদিন পর আমি সম্পত্তি ভাগ করব। তোকে তোকে যতটুকু দেব নিবি, একটা প্রশ্ন যেন করিস না। আমার কোনোদিনও তোমার এই সম্পত্তির ওপর লোভ ছিল না, তাই আমার কোনো আপত্তি নেই। আমি শুধু গোটা পরিবারের ভালোবাসাটা চেয়েছিলাম, যেটা তোমরা দিতে ব্যর্থ হয়েছো। এসব ঢঙের কথা ছাড়তো। তুই আমার ছেলে হতেই পারিস না। আমার ছেলে হলে এসব গরিবদের সাথে মেলামেশা করতিস না। তো দাদাকে দেখে শেখ। অমন বড়লোক হওয়ার দরকার নেই যেখানে গরিবদের ঘৃণা করতে হবে। আরে তারাও মানুষ। অতই যখন সমস্যা, তাহলে বাড়ি ছেড়ে চলে যা না। এ বাড়ি ছাড়লে তোকে কেউ খেতেও দেবে না, এটা মনে রাখিস। আমি তো তোকে তবু খেতে পড়তে দিচ্ছি। কি গো, তুমি চুপ করো। বাবার মুখে মুখে অনভাবে কথা বলতে নেই। চুপ করে ভিতরে বসো। কাউকে সম্মান করতে জানে নাকি? একটি ছেলে হবার যোগ্য নস তুই। ব্যাস, আমাদের কাজ একেবারে শেষ। আজকে তোরাই বাড়ি তৈরির কাজ শেষ হলো। অসংখ্য ধন্যবাদ ইমরান দাদা, তুমি না থাকলে এই কাজটা আমি করতেই পারতাম না। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, তুই তো নিজে খেটেছিস, এতদিন আমার সাথে হাতে হাত লাগিয়েছিস। আমার সাথে সাথে তোরাও, মানে তোদেরও সমান পরিশ্রম আছে। ইমরান দাদা, তুমি আমাকে উত্তেজিত করেছিলে বলেই আজকে আমি এসব করতে পেরেছি। এবার আমার স্ত্রী আর মাকে নিয়ে আমি এখানে এসে থাকব। আমার বাবা অনেক কষ্ট দিয়েছে ওদের, আমি আর সহ্য করব না। সেটা তো তোর ব্যক্তিগত ব্যাপার, যতটা সাহায্য করবার আমি করে দিয়েছি। এবার তোদের বাড়ির সমস্যা তুই দেখে নে। হ্যাঁ, সেটাই দেখতে হবে। যখন কাউকে বুঝিয়ে কাজ হলো না, তখন অন্য পথ তো বেছে নিতেই হবে।
একটা দিক থেকে ভালোই হয়েছে, কম টাকা রোজগার করলেও এখন তুই নিজে রোজগার করছিস, কারোর উপর নির্ভর নোস, কেউ তোকে আর কথাও শোনাতে পারবে না। হ্যাঁ দাদা, কাল তাহলে কখন কাজে বেরোবে? যেমন যাও তেমনই তো, আমি বাড়ির সামনে অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে বাড়ি বানিয়ে দিলাম, মিষ্টিটা কবে খাওয়াচ্ছিস? খাওয়াবো খাওয়াবো, একটু সময় যেতে দাও, সব কিছু নিয়ে আগে ভালোভাবে তৈরি হই, তারপর নিশ্চয়ই খাওয়াবো। আরে আরে, আমি তো একটু মজা করছিলাম। ঠিক আছে, তুই বাড়ি যা, আমিও বাড়িতে যাই। কি ব্যাপার, তোমরা সবাই দালানে এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? তোর সাথে তোর বাবা অনেক বড় অন্যায় করে ফেলেছে রে। কি করে যে এসব করে? আরে কি হয়েছে সেটা তো বলো। কাউকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আজকে আমি সম্পত্তির ভাগিদার করে দিয়েছি। তো দাদাকে 90 ভাগ দিয়েছি আর তোকে 10 ভাগ। তুই কারোর যোগ্য নোস। বাবা, তুমি আমার সম্পত্তি না দিলেও আমি কিছু মনে করতাম না। আজ এখন থেকে আমি এই বাড়িতে থাকবো না। আমি জানি রে, জানি। ওই দিঘির উপর একটা বাড়ি করেছিস, ওই জন্যই তোর এত জোর। দেখবো দেখবো কত ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে, এই বাড়িতে আমি আমার স্ত্রীকে আর মাকে কষ্ট পেতে দেখতে পারবো না। মা, তুমি আমার সাথে যাবে। না রে বাবা, আমি তোর বাবাকে ছেড়ে যেতে পারবো না। আমরা তো সারা জীবন একসাথে থাকার জন্যই বিয়ে করেছি। মা, যে ব্যক্তি তোমায় এত কষ্ট দেয় তুমি তার সাথে থাকবে বলছো? এখন মানুষ উন্নত হয়ে গেছে, আর এরকম মনোভাব রাখলে হবে না। এই আদিক্ষেতা বন্ধ কর তো তোরা। যেতে হলে যা, আপদ বিদে হবে। তুমি এভাবে বলছো কেন? ও তোমার ছোট ছেলে। ও আমার ছেলে হতে পারে না। আমার রক্ত ওর শরীরে বইছে না। যদি ও আমার ছেলে হতো তাহলে সব সময় আমার কথা মেনে চলতো, যেমন রাহুল। বাবা, এভাবে থাকতে পারবো না। যেই বাড়িতে নিজের কোনো স্বাধীনতা নেই সে বাড়িতে আমি থাকতে পারবো না। আরে যা না, কে বারণ করেছে? যখন বাইরের বাস্তবতাটা দেখতে পাবি তখন ঠিক এ বাড়িতে ফিরে আসবি আবার। মা, চলে এসো। নীলিমা, তুমিও আমার সাথে এসো। ওদিকে সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আমি চলে এসেছি মা, একটু পানি এনে দেবে? আরে মাকে বলছো কেন? মায়ের তো বয়স হয়েছে, আমি এনে দিচ্ছি। আচ্ছা তাই দাও। মা, তোমার শরীর এখন ঠিক আছে তো? তোরা এত আদর যত্নে রেখেছিস, শরীর তো ঠিক থাকবেই। বাবা, তুই এসব কাজ করছিস, তোর খুব কষ্ট হয় বল? না গো, আমার একটুও কষ্ট হয় না। বাড়ি ফিরে এসে দেখি তোমরা খুব হাসি খুশি আছো, সেটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। এই নাও পানি। মায়ের সাথে কি এত কথা হচ্ছে? হ্যাঁ, কি আর কথা হবে, বলছি সব বাজার দোকান আছে তো, আমি আবার বেরোবো, যদি কিছু আনতে হয় বলো। মা কিছু আনতে হবে? সব কিছুই তো মোটামুটি আছে। আচ্ছা মা, তুমি মিষ্টি খাবে? এত বছর সংসার করেছি, এতদিন কেউ আমাকে এভাবে জিজ্ঞাসা করেনি, আমার পছন্দের গুরুত্ব দেয়নি, কিন্তু তোরা আমাকে এত গুরুত্ব দিয়েছিস, দেখে খুব ভালো লাগছে রে। আরে মা, তুমি কাঁদছো কেন? তোমাদের ভালো রাখবো বলেই তো আমি এত কষ্ট করছি। কেঁদো না, আমি কাজে বেরোচ্ছি, ফেরার পথে তোমার পছন্দের মিষ্টি নিয়ে আসবো। হো বাবা, শুধু মায়ের পছন্দের মিষ্টি আনবে? আমি কি বানের জলে ভেসে এসেছি? আরে না রে বাবা, তোমার জন্য জল ভরা সন্দেশ নিয়ে আসবো, ওটা তো তোমার খুব ভালো লাগে। বাবা সুদীপ, তুই জীবনে কি করেছিস আমি জানি না, কিন্তু এটুকু জোর দিয়ে বলতে পারি তোর পরিবারকে খুব ভালো রেখেছিস। বৌমা, আমার খাবার দিয়ে যাও, খাবার সময় হয়ে গেছে আমার। এখনো রান্না হয়নি? এখনো 1 ঘন্টা লাগবে। আপনি ঘরে চলে যান। কি, এখনো রান্না হয়নি? তুমি তো জানো আমার সঠিক সময় খাবার চাই, তাহলে কেন এমন গাফিলতি? এই দেখুন, আমি কিন্তু আপনাদের বাড়ির চাকর নই, যখন দেব তখন খাবেন। যত বড় মুখ নয় তত বড় কথা। এ বাড়ির কর্তা আমি, আর আমার মুখের উপর কথা বলছো তুমি? রাহুল, কোথায় গেলি তুই? কি হয়েছে গো বাবা, ভর দুপুর বেলায় চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি তো আর এমনি এমনি করিনি। বৌমাকে বুঝিয়ে দে আমার মুখের উপর যেন কথা না বলে।
তুইও তোর বউয়ের আঁচলের তলায় লুকিয়ে পড়েছিস। ঠিক আছে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, এই সম্পত্তি আমার নামে, আর এই বাড়ির মালিক আমি। তুমি বেরিয়ে যাও। আমাদেরকে বেরোতে বলার সাহস হয় কিভাবে? তোকে আমি খুব ভালো ভাবতাম রে, ভেবেছিলাম তুই আমার মতোই হবি। তুই নিজের বাবাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? হ্যাঁ, বেরিয়ে যাও। তোমার জন্য আমাদের খরচ বেড়ে যাচ্ছে। এমনিতেও তোমায় নিয়ে আমরা থাকতে পারবো না। এটা চাই সেটা চাই, বুড়ো বয়সে আবদার দেখো না। এখনো আমাদের দিকে চেয়ে আছো কেন? যাও, বেরিয়ে যাও। এ ভর দুপুর বেলায় আমি কোথায় যাব? তোদের মনে কি একটুও মায়া দয়া নেই? না, নেই। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এতদিন সহ্য করেছিলাম, কিন্তু আর না। মা, আজকে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই গরমে এরকম খাবার একেবারে মুখে লেগে থাকবে। একদম ঠিক বলেছ তুমি, মায়ের হাতে জাদু আছে। ধুর, কি যে বলিস না। এখন বেশি বকবক না করে খাওয়া দাওয়াটা শেষ কর। আমি আসতে পারি? আরে বাবা, তুমি এভাবে জিজ্ঞেস করছো কেন? এসো এসো, ভেতরে এসো। একটা ছেলে তো বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই জিজ্ঞেস করে ঢোকাই ভালো। কি হয়েছে গো, তুমি এরকম মনমরা হয়ে এখানে এলে? দেখলে তো তোমার আদরের বড় ছেলে তোমার কি অবস্থা করলো। তোমাকে বারবার বলেছিলাম ওকে বেশি মাথায় উঠিও না। মা, এখন ওসব কথা ছাড়ো তো। বাবা, তুমি কিছু খেয়েছো কি? না রে, খাবার চেয়েছি বলি তো এত ঝামেলা। আচ্ছা এসো, আমাদের সাথে খেতে বসো। আর তুমি এখন থেকে এখানেই থাকবে, কোথাও যেতে হবে না। গিন্নি, বাবাকে খাবার দাও গো। সুদেব, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় অন্যায় করেছি তোর সাথে, অনেক খারাপ ব্যবহার করেছি, তারপরেও তুই আমাকে আপন করে নিলি। আরে তুমি ক্ষমা চাইছো কেন? তুমি আমার বাবা হও, আমার থেকে অনেক বড়। এভাবে ক্ষমা চাইবে না। আর প্রসঙ্গটা হলো যখন আপন করে নেওয়ার, তখন তুমি তো আমার বাবা, যেমনই হোক আমার বাবা। দেখলে তো দুটো ছেলের মধ্যে কত তফাৎ। তখন আমি তোমায় কত করে বোঝানোর চেষ্টা করেছিলাম, তো আমার কথা তুমি একটা বারের জন্য শোনোনি। আমি ভুল বুঝতে পেরেছি রে, একটা সময় অনেক অপমান করেছি তোদের, ক্ষমা কর। আমি 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 আদালতে কেস লড়ব, আমার অর্ধেক সম্পত্তি তুই পাবি। বাবা, আমার কোনো সম্পত্তি লাগবে না। আমি শুধু সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। তুই তোর কর্তব্যটা পালন করেছিস, এবার আমাকে আমার কর্তব্যটা পালন করতে দে। আচ্ছা বাবা, ওসব কথা পরে হবে। আপনি তো কিছু খাননি, আসুন আগে খাবেন। তবে বেশি ভালো মন্দ রান্না হয়নি, ডাল ভাত হয়েছে। তোরা যে আমাকে ভালোবেসে ডাল ভাত দিয়েছিস, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।